নমস্কার, আরও গল্প চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাই। আজ চলে এলাম আরেকটি নতুন গল্প পাঠ নিয়ে। আজকের গল্প লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা, হারায় না তো কিছু। আমি এই লেখিকার অনেক গল্প আগেও পড়েছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা শুনে নেবেন বাকি গল্পগুলো। আজকের গল্প শুরু করছি, হারায় না তো কিছু। ভাড়া করা বিয়ে বাড়ির সামনেটায় দাঁড়িয়ে কাজকর্মের তদারকি করছিল প্রতি। জ্বালাচ্ছে বটে ডেকোরেটর, এখনো গেটের খাঁচাই শেষ হলো না। বাবুদের হাত চলছে দেখো, যেন কাশ্মীরি শাল বুনছে। তার উপর 5 মিনিট বাদে বাদে বিড়ি ব্রেক। 11টা বাজলো, এরপর কখন ফুল দিয়ে সাজানো হবে, কখনই বা আলো টালো গুলো লাগবে। ইলেকট্রিকের লোকটাও আর ঝোলাবে নির্ঘাত। সেই যে সাত সকালে হ্যালোজেন টিউবলাইট আর টুনি বাল্বের পাহাড় ঢুকিয়ে দিয়ে কেটে পড়লো, এখন কোথায় খেপ খাটছে কে জানে। না, পয়সা ঢেলেও স্বস্তি নেই। প্রতি পই পই করে বলেছিল এমন একটা বাড়ি ভাড়া নেওয়া হোক যেখানে সাজানো ফাজানোর কোনো হ্যাপা নেই, স্রেফ ডিজাইন ফেলে দিয়ে খালাস। তারাই সবকিছু করে দেবে। তার সংসারের প্রতীকের কোনো মত টিকলে তো। রঞ্জনার এই বাড়ি পছন্দ। কোত্থেকে শুনেছে এখান থেকে বিয়ে হলে বরকনের সুখ নাকি উথলে পড়ে। এমন উদ্ভট ধারণাগ্রস্ত মেয়ে মানুষকে নিয়ে এক ছাদের নিচে বাস যে কি দুরূহ। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো প্রতীক। অজান্তেই একখানা উঠে এলো ঠোঁটে। নেশাটা প্রায় ছেড়েই দিয়েছিল, গতকাল থেকে ফের জাগিয়ে উঠেছে। জাগে মিমলির বিয়ের অনারে ফুসফুসে না হয় খানিকটা বিষই ঢুকলো। কথাটা মনে হতেই ফের বুক চিনচি। নিমলের বিয়ের দিনটা শেষ পর্যন্ত এসেই পড়ল। অন্দরে তুমুল শোরগোল, উলুধ্বনি আর শাঁখের নিনাদে বিয়ে বাড়ি মাত। মিমলির গায়ে হলুদ হচ্ছে বোধহয়। প্রমিলা কুলের হি হি হো হো ঠিকরে ঠিকরে আসছে। সবাইকে ছাপিয়ে যাচ্ছে বড় ছালি। হাসিখানা রঞ্জনারই মতো, পাড়া কাঁপানো। প্রতীক একবার ভিতরে উকি মেরে আসবে নাকি? ধুস, ভালো লাগছে না, মেয়েটাই পর হয়ে যাচ্ছে। মন খারাপটুকুর মাঝেই হঠাৎ রঞ্জনার আবির্ভাব। হন্তদন্ত পায় কাছে এসে বলল, এখানে ঘটের মতো দাঁড়িয়ে আছো কেন? সকালবেলায় দিব্যি সেজে নিয়েছে রঞ্জনা। পরনে লাল পাড় সাদা ঢাকাই, কানে ঝোলা দুল, গলায় মপচেন, হাতে বাউটি। কাল সন্ধেবেলা মেয়ের সঙ্গে বসে মেহেন্দি পড়েছিল, এখন গালে হলুদের ছোপ। সিঁদুরটাও পড়েছে চওড়া করে। বউকে আলগা জরিপ করে নিয়ে প্রতীক বলল, আমার তো সাজগোজ আর হ্যাঁ হ্যাঁ হি হি নিয়ে থাকলে চলে না, আসল কাজগুলো দেখতে হয়। বটেই তো, ত্রিভঙ্গ মুরারি হয়ে সিগারেট ফোকাটাও তো একটা কাজ। তোমার ভিডিও লোকটা কোথায়? সে তো ওবেলায় আসবে, পাক্কা 5টায়। মানে গায়ে হলুদের ভিডিও উঠবে না? আশ্চর্য, তোমার সামনে তো ছেলেটার সঙ্গে কথা হলো। বাজে কথা, ভিডিওর কাউকে আমি চোখে দেখিনি। তুমি বারফাট্টাই করে বলেছিলে ওসব নিয়ে ভাবতে হবে না, সব ফিট করা আছে। তখন তোমায় বিকেলে আসার কথাটাও বলেছিলাম, মোটেই আপত্তি করনি। যাগে, পাপান তো স্টিল ফটো তুলছে, ওতেই হবে। এই না হলে মেয়ের বাবা, গায়ে হলুদের তত্ত্ব এলো, ক্যামেরা চললো না। এখন মেয়ে কলা তলায়, তারও কোনো ইয়ে থাকছে না, সিডিটা একটু আটকাচড়া থেকে যাবে। প্রতীক খুব বুঝতে পারছিল একটা বিচ্ছিরি ভুল হয়ে গেছে, তবু হার না মানা স্বরে বলল, ও আমি ম্যানেজ করে দেবো, স্টিল গুলো জুড়ে জুড়ে ভিডিওতে ম্যানেজ করে করেই তো জীবন কাটলো।
রঞ্জনা গজগজ করতে করতে চলে যাচ্ছিল। কি ভেবে ঘুরেছে, চোখ কুচকে জিজ্ঞেস করলো, জল খাবার খেয়েছো? হ্যাঁ, পেটে লুচি গজগজ করছে। আর তোমার প্রেশারের ট্যাবলেট? আমার পিছনে পড়লে কেন? বিয়ে বাড়িতে আর কোনো কাজ নেই? কোথায় আর, সারাক্ষণ তোমার মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে কি না। ঠেস না দিয়ে কি একটা সেন্টেন্স বেরোয় না মুখ দিয়ে? প্রতীক গোমরা গলায় প্রশ্ন করলো, দাদা কি নান্দি মুখে বসেছে? শেষ হতে চললো। দাদাভাই তোমার মতো নন, সমস্ত নিয়ম নিষ্ঠাভাবে পালন করছেন। উনিই তো ঠাকুরমশাইকে তাড়া দিয়ে বসালেন। ও, তা এখানে লেকচার না ঝেড়ে গিয়ে দাদার একটু দেখভাল করলে তো পারো। নিমলিকে সম্প্রদান করবে বলে উপোস করছে, ঠিকঠাক শরবত টরবত বানিয়ে দাও। সে খেয়াল আমার আছে স্যার, তোমায় জ্ঞান দিতে হবে না। আপাতত মধুবর্ষণের বিরতি। ভিতরে ছুটল রঞ্জনা। সিগারেটের শেষটুকু ফুটপাতের লাগোয়া নর্দমায় ছুড়ে দিয়ে তুম্ব মুখে দাঁড়িয়ে লইল প্রতীক, চোখ ডেকোরেটরের কর্মকাণ্ডে। খাঁচা তৈরি সমাপ্ত, এবার সোলার নকশা সাটা হচ্ছে তাতে। মন্দ লাগছে না চেহারাটা, ফুল টুলে সেজে খাড়া হলে ভালোই খুলবে। সামনে একটা ট্যাক্সি, রুনু সৌমেন নামছে, সঙ্গে ছোট্ট ট্রলি ব্যাগ। তুলতুল কোন সকালে পৌঁছে গেছে। বাপ মায়ের এতক্ষণে দর্শন মিলল। মনোযোগেশ্বরে প্রতীক বলল, কি রে তোরা কালও লেট করলি, আজও লেট, সবাই তোদের খুঁজছে। আর বলিস না রে ছোটদা, শিবপুর থেকে রোজ ছুটে ছুটে আসা কি মুখের কথা, তারপর রাস্তা যা জ্যাম। বোনের বলার ভঙ্গিতে সামান্য হোঁচট খেল প্রতীক। কাল কি রুনুদের থেকে যেতে বলা উচিত ছিল, কিন্তু ওইটুকু তো ফ্ল্যাট, 3-4টে বাড়তি লোকেই থই থই, বেশি মাথা বাড়লে কাকে কোথায় ঠাঁই দেবে। কয়েকদিনের জন্য একটা বাড়ি টাড়ি ভাড়া নিলে হতো। ভূত, ভুল হয়ে গেছে। আলগা হেসে প্রতীক বলল, একটু আগে আগে বেরোবি তো। সে উপায় কি আছে রে, তোর ভগ্নিপতির যা গদে লস্করি চাল। সকালে কোন ছাত্রীর বোন এলো, তার সঙ্গে কথাই আর ফুরোয় না, গল্প ওই করে যাচ্ছে। রুনু ব্যস্ত সমস্ত মুখে বলল, গায়ে হলুদের কদ্দূর রে? ওভার, যা যা তাড়াতাড়ি যা, গিয়ে তোর বৌদির ঝাড় খা। ট্রলি টানতে টানতে রুনু পত্রপাট অন্দরে। সৌমেন অবশ্য ঢুকলো না, রয়ে গেল বাইরে, বোধহয় প্রতীককে সঙ্গ দেওয়ার জন্যই। পাশে এসে রঘুস্বরে বলল, কি ব্যাপার, তোমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে কেন? আমার দারোয়ানেরই চাকরি, প্লাস সুপারভাইজারের পোস্টটাও পেয়েছি। সে কি, কাজ তো ছেলে ছোকরারা করবে, তোমার তো আজ ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে থাকার দিন। তারাও করছে, বান্টিদের বলেছি ঘরটারগুলো অর্গানাইজ করতে, ওরা বোধহয় চেয়ার টেয়ার পাচ্ছে। আর ভোম্বল মানে আমার শালার ছেলেটাকে পাঠালাম দুপুরে দই মিষ্টি আনতে। কেন, গায়ে হলুদের তাতে দই মিষ্টি আসেনি? ওরা ওদের মতো দিয়েছে, ঝুড়িভর্তি ফল, বাক্স বোঝাই ড্রাই ফ্রুট, আর গাদাখানেক লাড্ডু বরফি। একে অগা মারলি তাই দিল্লিবাসী। বাঙালিদের কি দিতে হয় ওরা থোড়াই জানে। রঞ্জনা মজা করে বলেছিল বিয়ের দিন মাছলি ভেজতে হয়, শুনে বেয়ান মূর্ছা যায় আর কি। যা বাবা, দুপুরে তাহলে মুড়ি ঘন্ট নেই? সে খাওয়ার সময় দেখো খন। বুঝলাম, তা বরযাত্রীরা সবাই পৌঁছে গেছে? কাদের যেন বেঙ্গালুরু থেকে আজ সকালের ফ্লাইটে 9টায় ল্যান্ড করেছে। রোহনের মামা মামি ভুটকান গিয়েছিল রিসিভ করতে, 10টার মধ্যে তুলে দিয়েছে বাইপাস কানেক্টরের গেস্ট হাউসটায়। ওরা তাহলে মোট কজন হলো?
28, 12খানা রুম নিয়েছিলাম, সব কটাই লেগে গেল। কালই তো ওরা মিমলিকে নিয়ে দিল্লি ব্যাক করবে, তাই না? প্রতীক ফের উদাস। যে ভাবনাটা ভুলে থাকতে চায় সেটাই কেন যে স্মরণ করিয়ে দেয় লোকে। আজ রাত্রিরে রোহনের হাত ধরে মিমলি ড্যাংডিঙিয়ে চলে যাবে, ভাবলেই গাটা কেমন হিম হয়ে আসে। 27 বছর ধরে সংসারটাকে ভরিয়ে রেখেছিল মিমলি, আজ তা শূন্য হয়ে যাবে এক লহমায়। ভয়ঙ্কর রকমের ফাঁকা। কি নিয়ে তখন থাকবে প্রতীক? ওই সারাক্ষণ ট্যাক ট্যাক করা বউ? মেশো, কাপটা ধরো। পলকের ভাবনা ছিঁড়ে গেল। ট্রেতে সাজিয়ে চা এনেছে পিউ, প্লাস্টিকের কাপে। সৌমেনও একটা চা তুলে নিল, চুমুক দিয়ে বলল, ভেতরে এখন কি চলছে? বিয়ে বাড়িতে যা হয়। বয়স 35-এর গিন্নি বান্নি পিউ মুচকি হাসলো। হাসাহাসি, হট্টগোল, ডেক পুলিং, অর্থাৎ বেশ জমে গেছে। তোমরা ভিতরে চলো না। পিউ টানলো প্রতীককে। একবার গিয়ে দেখো মিমলিকে কি মিষ্টি লাগছে। কলাতলা বানানো হয়েছে পিছন ভাগের বাঁধানো জায়গাটায়। সেখানে লাল সুতোর ঘেরাটোপে ভূতের মতো দাঁড়িয়ে আছে মিমলি। অঙ্গে একটি বাসন্তী রঙের খড়মড়ে শাড়ি, ভিজে চুপসে ইয়া ফুলে রয়েছে কাপড়টা। রীতিমতো বেঢপ দেখাচ্ছে ছিপছিপে মিমলিকে। আর মুখখানা দেখে তো মনে হয় এই মাত্র দোল খেলে ফিরল। শুধু বাদুড়ের রঙের পরিবর্তে জ্যাবজ্যাবে হলুদ, এইটুকু যা তফাৎ। তেল হলুদের ঝাঁজে চোখটাও খুলতে পারছে না বেচারা। প্রতীক বোকা বোকা মুখে জিজ্ঞেস করলো, কি রে মিম, খুব জ্বালা করছে? অতি কষ্টে চোখের পাতা সামান্য ফাঁক করলো মিমলি। ইটস ওকে বাবা, শুধু এদের হাত থেকে এখন ছাড়া পেলে বাঁচি। অমনি চারিদিক থেকে কলকল ঢেউ, খলখল হাসি। এক্ষুনি মুক্তি কি রে, এই তো সবে শুরু। বহু ধৈর্যং, বহু ধৈর্যং, কষ্ট না করলে কেষ্ট মেলে না। মুখে আরেকটুক্ষণ হলুদের প্যাকটা রাখ, সন্ধেবেলা স্কিন দারুণ গ্লো করবে। আমাদের জন্য বলছি না, তোমার রোহন মুগ্ধ হবে বলেই বলা। শুধু মুগ্ধ? রোহন কুমার ভিমরি না খায়। উফ, কি টর্চার, কি টর্চার। প্রতীকের মুখ থেকে বেরিয়ে গেল, এই এবার ওকে ছাড়ো তো সবাই, স্নানে যেতে দাও। সঙ্গে সঙ্গে রঞ্জনার ঝংকার, তোমাকে কে সর্দারি মারতে বলেছে? মেয়েদের ব্যাপারে একদম নাক গলাবে না। বারে, মেয়েটার কষ্ট হচ্ছে বলবো না? দরদ দেখে মরে যাই। কাটো তো, যা করছিলে তাই করো, সিগারেট ফোকো। বাক্যের অভিঘাতেই বুঝি ছিটকে গেল প্রতীক। কোনার খাট ড্রেসিং টেবিলওয়ালা ঘরটায় গিয়ে বসেছে। পিছন পিছন সৌমেনও হাজির, সঙ্গে প্রতীকের দাদা আর বড় ভাইরা। সৌমেন তারিফের সুরে বলল, বরদাকে কিন্তু ধুতিতে বেশ মানিয়েছে। বাঙালিদের চেহারায় ধুতিটাই শুট করে, বুঝলে? বিকেলে তো পড়বে, দেখো তোমাদেরও খাসা লাগবে। সরি, আমি ধুতিতে নেই। চন্দন দুহাত জোর করল, পাজামা পাঞ্জাবি এনেছি। তুমি নামের মেশো? কি ঠিক হয়েছে মনে নেই? ছেলের প্রতিটি শ্বশুরেরই ইউনিফর্ম আজ ধুতি পাঞ্জাবি। অফকোর্স, সৌমেন সায় দিল। অগমাগালি কুটুমদের স্বাগত জানাতে ধুতি আমাদের আদর্শ পোশাক। পড়তে না জানলে আমি পরিয়ে দেব। প্রশান্ত চোখ টিপল। কোচাখানা হাতে নিয়ে হাঁটলে দিব্যি একটা জমিদার জমিদার মেজাজও আসবে। সামলাতে পারবো? পিউয়ের বিয়ের সময় যা লেজে গোবরে হয়েছিলাম। দরাজ গলায় হেসে উঠল প্রশান্ত। হাসতে হাসতে প্রতীককে বলল, 2 দিন ধরে নাকি তুই খুব সিগারেট খাচ্ছিস। রঞ্জনা সর্বত্র গিয়ে বেড়াচ্ছে বুঝি? প্রতীক
ভ্যাবলা গলায় বলল, যা টেনশন যাচ্ছে। এখন তো 7 খুন মাপ, কাল অবধি খেয়ে নে, তারপর ফের কন্ট্রোল। আপাতত আমাকে একটা ছাড়তো। ভাইয়ের প্যাকেট থেকে সিগারেট নিয়ে ধরালো প্রশান্ত। দেখা দেখি চন্দনও। লম্বা ধোয়া ছেড়ে প্রশান্ত ফের চন্দনকে ধরেছে। ধুতি সামলানোর কথা বলেছিলে না? হ্যাঁ দাদা, ঠিক কনফিডেন্স পাই না। ঘাবড়াও মাত, ইচ্ছে থাকলে মানুষ সব পারে। এই তো দেখো না আমাদের মিমলিটা, আইবুড়ো ভাতের দিন শাড়ি পরল, এখন পরে আছে, বিকেলে তো জবরজং সাজবে। সত্যি মিমলি কিন্তু আমাদের হতবাক করে দিয়েছে। চিরটা কাল শর্টস 3/4 জিন্স ছাড়া কিচ্ছুটি গলালো না, সে তো দেখি দিব্যি শাড়িপতি হয়ে উঠল। ভাবা যায় না, ওকে তো সেই ছোট্ট থেকে দেখছি কিছুতেই মেয়েদের ড্রেস পরবে না, মেয়েদের সঙ্গে খেলবে না, চুলটাকে কখনো ঘাড় পেরোতে দিল না, হাবে ভাবে চলনে বলনে এতটুকু মেয়েলিপনা নেই। মিমলি আদৌ বিয়ে করবে কিনা তাই নিয়েই আমার ধন্দ ছিল। অথচ দেখো সেই মেয়েও প্রেমে পড়ল তো, তাও যেমন তেমন নয়, স্যাটেলাইট প্রেম, কম্পিউটারে চ্যাট করতে করতে মন দেওয়া নেওয়া। চুপচাপ মন্তব্যগুলো শুনছিল প্রতীক। বিয়েবাড়িতে মিমলির প্রেম এখন হট টপিক, স্বাভাবিক। বিয়ে প্রসঙ্গ পারলেই যা মুখ বেগাতো মেয়ে, সেই মিমলির কি পরিবর্তন! স্নিকার ছাড়া যে চলতো না, তার পায়ে এখন বাহারি চপ্পল। রেজিস্ট্রি ম্যারেজ করবে বলে বার কয়েক বায়না জুড়েছিল মাত্র। রঞ্জনা চোখ পাকাতেই অনুষ্ঠানে ঘাড় নেড়ে দিল, এমনকি হাতে পায়ে মেহেন্দি পর্যন্ত লাগিয়ে ছাদনা তলায় বসতে রাজি। প্রতীকের এখনো যেন বিশ্বাস হয় না, মিমলি প্রেমে পড়ল। রোহনের সঙ্গে মিমলির আলাপ 4 বছরের, অবশ্যই বাতাসে বাতাসে। বছরখানেক আগে যন্ত্রগণকের মনিটরেই প্রপোজ করেছে রোহন। মিমলির সম্মতি পেয়ে স্বয়ং কলকাতায় এসে উপস্থিত। তার চেহারা দেখে তার সঙ্গে আলাপ পরিচয় করে রঞ্জনাও ডগমগ। প্রতিবিকা কোন যুক্তিতে আপত্তি জানাবে? ছেলে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ছেলের বাবা এক্স আর্মি ম্যান, দিল্লি সরোজিনীনগরে নিজেদের বাড়ি, এমন সুপাত্র বাঙালি না হলেই বা কি ক্ষতি? রঞ্জনা প্রতীক গিয়ে দেখেও এলো পরিবারটিকে। খারাপ লাগেনি, তবে 2-4টে ব্যাপারে খুঁতখুঁতানি ছিল। ফিরে দিনক্ষণ স্থির করার আগে মেয়ের সঙ্গে কথা বলল খোলাখুলি। জিজ্ঞেস করলো, জানিস তো ওরা ভেজিটেরিয়ান, তোর চলবে তো? কাঁধ ঝাঁকিয়ে মেয়ের জবাব, নো প্রবলেম, রোহনের সঙ্গে কথা হয়েছে, আমরা বাইরে বেরিয়ে খাবো। রঞ্জনা বলল, শ্বশুর বাড়িতে তোমার শর্টস টি শার্ট কিন্তু চলবে না, সালোয়ার কামিজ পরতে হবে। অমনি মেয়ের কি বাধ্য উত্তর, একটু একটু তো মানিয়ে নিতেই হবে মা, রোহন বলেছে পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তারপরও বিধিবদ্ধ সতর্কীকরণ, তোর শ্বশুরমশাই বোধহয় মেয়েদের চাকরি করা পছন্দ করে না রে, ঘরে বসে বসে হাঁপিয়ে উঠবি না তো? মেয়ে ঠিক করে হাসল। রোহন বলেছে ওটা ওর ভাবনা, বাবা মাকে ঠিক ম্যানেজ করে নেবে। একেই বুঝি বলে প্রেমের মহিমা, কি আস্থা রোহনে, বাপস। চিরজীবন এমনটা থাকলে হয়। প্রতীক তো ভালোবেসে বিয়ে করেছিল, মাঝ বয়সে পৌঁছে কি দেখছে? প্রতীকের ওপর কণমাত্র ভরসা আছে রঞ্জনা? সারাদিনে একটা সুমিষ্ট বাক্য বিনিময় হয় কি দুজনের? দরজায় বান্টি উকি দিচ্ছে। কাকাই, 1 সেকেন্ড। প্রতীক উঠে গেল। কি রে? ডেকোরেটর কিছু পেমেন্ট চাইছিল। কেন? ওকে তো একেবারে দেওয়ার কথা। সকালে ওকে 3খানা কার্পেটের অর্ডার দেওয়া হলো না, আর 2টো ঝাড়বাতি, ওর নাকি স্টকে নেই, কার থেকে যেন আনবে।
ও, কত চায়? 1000-2। তোর কাকিমাকে গিয়ে বল, দিয়ে দেবে বলেই থমকেছে প্রতীক। থাক, আমি দেখছি। দোতলার প্রকাণ্ড হলঘর, যেখানে বিয়ের মণ্ডপ হবে, সেখানে এখন জমাট আসর। একদিকে চেয়ার পেতে বান্টির বউ, ভুটকানের বউ, পিউ, তুলতুলদের দল, আর তাদের খানিক তফাতে রুনু বৌদি, রঞ্জনা আর প্রতীকের শ্বশুরবাড়ির গ্যাং। কচি কাচারা ছুটে বেড়াচ্ছে এলোমেলো। ইতিউতি চোখ চালিয়ে প্রতীক জিজ্ঞেস করলো, মিমলি কোথায়? বৌদি বলল, এই তো স্নান সেরে বেরোলো, রেস্ট নিচ্ছে। মেয়েটা দুপুরে খাবে তো কিছু? দেখি নিয়ম বাঁচিয়ে কতটুকু কি দেওয়া যায়। গুলি মারো নিয়মে, আজকালকার দিনে ওসব কেউ মানে নাকি? তোমার মেয়েকে সে কথা বোঝাও। সে তো আজ নিয়মের পরাকাষ্ঠা কমে গেছে, শরবত ছাড়া কিচ্ছু ছুটছে না। যত সব বাড়াবাড়ি। বলতে গিয়েও গিলে নিল প্রতীক। চোখ সরু করে রঞ্জনাকে ডাকলো, একবার এসো তো। রঞ্জনা নড়ল না, ট্যাকচা চোখে প্রশ্ন হানলো, কেন? তোমাদের সাজঘরের লকারটা একটু খুলতে হবে। তা আমার দরকার কি, চাবি নিয়ে যাও। আহা রঞ্জু, বলছে যখন জানা, তোর সঙ্গে হয়তো নিভৃতে দুটো আলাপ সারতে চায়। কচু পোড়া, টুকুন জিরোচ্ছি তো সইছে না। কোমর থেকে চাবির গোছা খুলে ঝনাক করে ছুড়ে দিল রঞ্জনা। চোখ পাকিয়ে বলল, দয়া করে তাল গান বজায় রেখো, লকারে গয়নাগাটি আছে, একটাও যেন বাইরে না পড়ে। সেজন্য তো বলছি, নিজে এসে খোলো। আশ্চর্য, ছোট্ট একটা কাজও সুষ্ঠুভাবে করতে পারবে না? সবেতে আমাকে চাই। তোমাকেই তো চাইবে রঞ্জনা, আর কাউকে চাইলে কি তোমার ভালো লাগতো? বৌদির বলার ঢঙে ঘর জুড়ে হাসির রোল। শালীরা তো রীতিমতো কনসার্ট বাজাচ্ছে। প্রতীক পালিয়ে বাঁচল। দুবদাব পায় সাজঘর। লকার খোলে 2000 নয়, 2খানা 100 টাকার বান্ডিল শটান পকেটে পুড়েছে। এখন মাঝে মাঝেই এটা ওটার জন্য লাগবে, বারবার ওই মহিলার কাছে ছোটার দরকারটা কি? চাবি ঝটাকসে ফেলে দিয়ে সিঁড়ি বেয়ে নামছে প্রতীক। পকেটে মোবাইল সরব। নামটা দেখে নিয়ে প্রতীক বোতাম টিপল। কিরে ভুটকান, কোথায় তুই? এই তো গেস্ট হাউস থেকে বেরোচ্ছি। বরযাত্রীদের লাঞ্চ রেডি, ওদের বসিয়ে দিয়েছি। গাড়িগুলো সব আছে তো ওখানে? 4টা নিয়ে আমি ফিরছি, পৌঁছে ব্যাক করিয়ে দেব। ওরা কখন রওনা দেবে কিছু বললো? অ্যারাউন্ড 6। ম্যারেজ রেজিস্টার তো 7টায় আসবে, অতএব ওই 6টাই ঠিক আছে, কি বলো? হ্যাঁ, এসে একটু স্ন্যাক্স ট্যাক্স খাবে তারপর। আর একটা কথা পিসাই, রোহনের বুয়াজি জানতে চাইছিলেন শাদিটা কেন ওদের সিস্টেমে হচ্ছে না। ডিসিশন তো আগেই হয়ে গেছে, রোহনের মাই তো বাঙালি বিয়ে দেখতে চেয়েছিলেন। দেখো, এই নিয়ে আবার না কোনো ক্যাচাল হয়। ছাড়ছি। ওফ, ফের একটা উটকো টেনশন। একেই এত অজস্র ফ্যাচাং পাক খাচ্ছে মাথায়। ডেকোরেটরের বায়নাক্কা মিটিয়ে প্রত্যেক পুরুষ মহলে জমায়েতে ফিরল। সেখানে এখন জোর ডিউটি ভাগ চলেছে। পরিচালনায় 2 সিনিয়র, প্রশান্ত আর চন্দন। কাজ এখনো 1000 গন্ডা। বিয়েবাড়ি সাজানো অনেকটাই বাকি। মণ্ডপ বানানো হয়নি, ছাজনাতলা আধা খেচড়া পড়ে। বরের গাড়ি সাজানোর জন্য পাঠাতে হবে, কে কোন ভাড়টা নিচ্ছে ছকা হয়ে গেল মোটামুটি। সন্ধেবেলার দায়িত্ব প্রশান্ত বুঝিয়ে দিল সকলকে। কে কে বর আনতে যাবে, কে ম্যারেজ রেজিস্টারকে পাকড়াও করে আনবে, কার কার উপর অতিথি অভ্যর্থনার দায়িত্ব, এসব নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর।
শুনতে শুনতে প্রতীকের বুক যেন আরো দুরু দুরু। শেষমেশ সব ভালোই ভালোই চুকবে তো? মধ্যাহ্নভোজের পর সত্যি সত্যি চারদিকে সাজো সাজো রব। ইলেকট্রিশিয়ান আলো সেট করছে, ফুলওয়ালা কোমর বেঁধে নেমে পড়েছে পুষ্পসজ্জায়। পিউ তুলতুলদের সঙ্গে পার্লারে বউ সাজতে গেল পিমনি। ডেকোরেটরের ঠাই ঠকাঠক চলছে, বুফের টেবিল পেতে ফেললো ক্যাটারার, যাকে বলে একেবারে যুদ্ধকালীন তৎপরতা। এরই মাঝে অঘ্রাণের বিকেল কখন যে হুশ করে উধাও। 0 আওয়ার এগিয়ে আসছে দ্রুত। বর আনতে রওনা দিল সৌমেন আর ভুটকান। কুসুম শোভিত গাড়িটা দৃষ্টির আড়াল হতেই প্রতীক আবার একটা সিগারেট ধরিয়েছে। চোরা বিষাদটা আবার হানা দিচ্ছে যেন। চলে যাবে মেয়েটা, চলেই যাবে। পিঠে হঠাৎ বড় শালিকার হাত, ঘি রং বেনারসি আর দুল নেকলেসে বেশ ঝকমক করছে বর্দি। চোখ ঘুরিয়ে প্রতীককে বলল, এখনো দাঁড়িয়ে কেন? এই তো এবার ড্রেস করব। তার আগে একবার তোমার বউয়ের কাছে যাও, কল দিয়েছে। ওখানে তোমরা সাজগোজ করছো, আমি গিয়ে কি করব? বলছি যখন যাও, খুব জরুরি দরকার। পায়ে পায়ে এগোচ্ছিল প্রতীক। পিছন থেকে ফের অর্চনার টিপ্পনি, প্রেমালাপটা একটু নিচু কণ্ঠে করো কিন্তু। আবার সেই হাসির বিস্ফোরণ। প্রতীকের মেজাজ পলকে কষ্টে। সে আর রঞ্জনা সকলের হাসি খোরা হয়ে উঠছে কি? কেন যে রঞ্জনাটা এতটুকু বুঝদার নয়? দোতলায় উঠতেই রঞ্জনার মুখোমুখি। প্রতীক ঈষৎ চমকালো। কেমন যেন শুকনো দেখাচ্ছে না রঞ্জনাকে? মেয়ে চলে যাচ্ছে বলে কি? প্রতীক গুমগুমে গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? একটা বড় ভুল হয়ে গেছে গো। খপ করে বরের হাতটা চেপে ধরেছে রঞ্জনা। ঢোক গিলে বলল, আমার জড়োয়া সেটটা বাড়িতে ফেলে এসেছি। তো কবে থেকে ভেবে রেখেছি নতুন জামদানির সঙ্গে ওটা আজ পরবো। অন্য গয়না নিশ্চয়ই এনেছো, সেগুলো পরো। সীতাহার তো পরছি, চুড়ি চূড় বালাও। রঞ্জনার মুখ করুন, কিন্তু জামাই বরণ করার সময় হাতটা না থাকলে গলাটা কেমন খালি খালি দেখাবে না? ব্রেসলেটেও তো হাত আর একটু ভরে। প্রতীক দুম করে রেগে গেল। অত যদি খুঁতখুতুনি ভুলে যাও কোন আক্কেলে? বেরোনোর মুখে তুমি এমন তাড়া দিলে। ও, এটাও আমার দোষ? তা কেন? বলছি তাড়াহুড়োয় মানুষের ভুলচুক তো হয়ই। রঞ্জনা চাপ দিল প্রতীকের হাতে। এই প্লিজ। এখন কি করে যাব? প্রতীক ঝেঁঝে উঠল। অলরেডি লোকজন আসা শুরু হয়ে গেছে। তুমি ছাড়া আর কে খুঁজে আনতে পারবে বলো? কিন্তু কোনো গাড়িও তো নেই। আহা, কতই বা দূর, রিক্সায় যাও। আসতে যেতে বড় জোর 20-25 মিনিটের তো ব্যাপার। অত তাড়াতাড়ি হয় নাকি? 3 তলা উঠতে হবে, দরজা খুলতে হবে, আলমারি ঘাটতে হবে। ঠিক আছে যাও। রঞ্জনা হাতটা ছেড়ে দিল। ফোঁস করে একটা দেড়মুনি শ্বাস ফেলে বলল, বুঝেছি। ওই গয়না পরে জামাই বরণ আমার কপালে নেই। মনের ওপর কি চাপ যে ফেলতে পারে রঞ্জনা। অগত্যা প্রতীককে বেরোতেই হয়, হাচার পাচার করে ছুটতেই হয়। 56 বছর বয়সে প্রায় লাফিয়ে লাফিয়ে ভাঙতেও হয় সিঁড়ি। বাক্স বগলে হাঁপাতে হাঁপাতে ফের রিক্সা ধরেছে। প্রতীক মনে মনে ফুটছিল। বিয়েবাড়ির কাছাকাছি এসে ক্রোধ খানিকটা প্রশমিত হলো। যাক, বরের গাড়ি আসেনি এখনো, তবে সানাই বাজতে শুরু করেছে। মন দুলিয়ে দেওয়া একটা সুর ভাসছে বাতাসে। পলকের জন্য প্রতীকের মনে হলো
আলোর মালায় সেজে ওঠা এ বুঝি কোনো অন্য বিয়ে বাড়ি, চেনাও বটে আবার যেন অচেনাও। রিক্সা ভাড়া মিটিয়ে প্রতীক বিয়ে বাড়িতে ঢুকলো। সামনেই দাদা। ভুরু কুচকে বলল, তুই এখনো এই পোশাকে? প্রতীক অপ্রস্তুত মুখে বলল, একটা কাজে গিয়েছিলাম, ওরা তো এক্ষুনি এসে পড়বে। প্রতীক মনে মনে বলল, এলেও বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, যতক্ষণ না মহারানীর জড়োয়াস্তের পড়া হয় ততক্ষণ জামাইয়ের নো এন্ট্রি। মুখে বলল, আমার 2 মিনিট লাগবে, তৈরি হয়ে নিচ্ছি। যা যা, দেরি করিস না। আর হ্যাঁ, ওপরে একবার মিমলিকে দেখে আয়। কেন? মেয়েটাকে কি সুন্দর দেখাচ্ছে রে, চিনতেই পারবি না। কে বলবে আমাদের সেই গেছো কন্যে। শুনে বেশ পুলকিত হলো প্রতীক। কেউ মিমলি প্রশংসা করলে কি যে আনন্দ হয়, মিমলি তার বেশি আপন বলেই কি? হ্যাঁ, মায়ের চেয়ে বাবার সঙ্গে বেশি ভাব মিমলির। রঞ্জনা এক ঘরে টিভি সিরিয়াল দেখে, তো অন্য ঘরে বাপ মেয়ে ক্রিকেট ফুটবল। রেস্টুরেন্টে খেলে মা চাইনিজ খাবে, বাবা মেয়ে মোগলাই। মনের প্রাণীর যত কথা বাবার সঙ্গেই হয় মেয়ের। রোহন উপাখ্যান কাকে প্রথম শুনিয়েছিল মিমলি? বাবাকেই তো। দোতলায় উঠে রঞ্জনার কাছে যেতে গিয়েও প্রতীক থমকেছে। সামনের ঘরটাতেই লাল সিংহাসনে বসে আছে মিমলি। তাকে প্রায় ঘিরে রেখেছে মেয়েরা। এসে গেছে ভিডিও, ছবি উঠছে জোরালো আলোয়। হঠাৎ মিমলির মুখে দৃষ্টি পড়তেই প্রতীক যেন তড়িতাহত। কেউ? মিমলি? রঞ্জনা? হ্যাঁ, রঞ্জনাই তো। খোপা টোপা পরে, ওড়না লাগিয়ে, গয়নায়, বেনারসিতে, চন্দনে, এ তো সেই 29 বছর আগের নববধূটি। স্খলিত পায়ে প্রতীক সরে গেল। আস্তে আস্তে রঞ্জনাদের সাজঘরের দরজায় টোকা দিচ্ছে। অল্প ফাঁক হয়েছে দরজা। রঞ্জনা মুখ বার করল, এনেছ? প্রতীকে স্বর ফুটল না। এক দৃষ্টে দেখছে রঞ্জনাকে। খপ করে প্রতীকের হাত থেকে প্লাস্টিকের প্যাকেটটা নিল রঞ্জনা। ফের দরজা বন্ধ করতে গিয়ে থেমেছে। সরু চোখে বলল, হাঁ করে তাকিয়ে আছো যে বড়? জবাব নেই। আশ্চর্য, হলো কি তোমার? শরীর খারাপ লাগছে? দুদিকে ঘাড় নাড়ল প্রতীকের, পেন্ডুলামের মতো। তাহলে কি হলো? কি যে হয়েছে তা কি প্রতীকও জানে? রঞ্জনার মধ্যে মিমলিকে খুঁজছে কি সে, যেমন একটু আগে মিমলির মধ্যে ফিরে এসেছিল রঞ্জনা? না, বোঝার দরকার নেই প্রতীকের। বুকের মাঝে যে ঢেকির পার পড়ছে তা পড়ুক না আর কিছুক্ষণ, কিংবা অনন্তকাল। শেষ করলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প হারায় না তো কিছু। আমার এই গল্প পাঠটা আপনাদের ভালো লাগলে এই অডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না, যাতে আমি যখনই গল্প দেব তখনই আপনাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।